শুরুতে স্বাগত জানাচ্ছি যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। দেখতেই পাচ্ছ আজকের আলোচ্য বিষয় হলো রেশিও অ্যানালাইসিস। এটি যারা বিবিএর স্টুডেন্ট তারা অনার্স ফার্স্ট ইয়ারে যারা পড়ে তাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, ইভেন ফোর্থ ইয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নামে যে সাবজেক্ট আছে, এই তিনটি সাবজেক্টের একটি কমন টপিক রয়েছে যেটির নাম হলো রেশিও অ্যানালাইসিস। সো এই তিনটি বইয়ের সব প্রশ্ন অ্যানালাইসিস করে আমি 5টা কোশ্চেনকে রিঅ্যারেঞ্জ করেছি, যেটি নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি। আমরা আজকের ক্লাসে যতটা পারা যায় 2 বা 3টি অঙ্ক আমি সমাধান করে দিচ্ছি। সো শুরুতেই আসো যে হোয়াট ইজ রেশিও, অনুপাত আসলে কি। দেখো, রেশিও বেসিক্যালি ইজ এ কম্পারিজন বিটুইন টু ইকুয়াল থিংস, দুটো সমজাতীয় বিষয়ের মধ্যে সংখ্যাত্মক তুলনা। এটা যে তুলনার মধ্য দিয়ে একটির সাথে আরেকটি রিলেশনশিপটা আইডেন্টিফাই করা হয়। সো হোয়াট ইজ রেশিও অ্যানালাইসিস, অনুপাত বিশ্লেষণ জিনিসটা কি? রেশিও অ্যানালাইসিস ইজ দ্য প্রসেস অফ এক্সামিনিং করা অ্যান্ড কম্পেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ আ বিজনেস। এর মেইন পারপাস হলো একটি প্রতিষ্ঠানের যে আর্থিক স্টেটমেন্টটা রয়েছে সেটিকে পরীক্ষা করে দেখা এবং তুলনা করে দেখা যে একটির তুলনায় আরেকটির অবস্থান কতটুকু ভালো বা মন্দ। আমরা অঙ্ক করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এটি মূলত ম্যাথমেটিক্যাল একটি টাইটেল। সো আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এটি আহ অসংখ্যবার বিগত বছরে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়েছে। সো এখানে 5টি রিকোয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমি দ্রুত যে বিষয়টা লেখা আছে অঙ্কে মনে রাখবো। অঙ্কে যে স্টেটমেন্টটা দেওয়া থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটি বেসিক্যালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বেসিক্যালি ব্যালেন্স শিট, যা কোনো একটি আর্থিক বছরের শেষ তারিখের সম্পত্তি ও দায়ের বিবরণী অঙ্কে লেখা থাকে। রিমেম্বার, শেষ তারিখের বা ক্লোজিং অ্যাসেট এবং লায়াবিলিটিস এখানে দেওয়া আছে। যে সম্পত্তিগুলো দেওয়া থাকে তা 2 ধরনের হয়ে থাকে, কোনোটা কারেন্ট অ্যাসেট, কোনোটা ফিক্সড অ্যাসেট। একইভাবে যে দায়গুলো এখানে লেখা থাকে তার মধ্যে কোনোটা কারেন্ট লায়াবিলিটিস মানে চলতি দায়, আবার কোনোটা হলো ফিক্সড লায়াবিলিটিস মানে স্থায়ী দায়। সো আমি আগে আইটেমগুলো ব্যাখ্যা দিচ্ছি, তারপর আমরা অঙ্কে চলে যাবো ইনশাল্লাহ। সো কারেন্ট অ্যাসেট আসলে কোনটাকে বলে? প্রতিষ্ঠানের যে সকল সম্পত্তি প্রতিষ্ঠান ইচ্ছা করলেই একটা অর্থ বছরে ক্যাশ টাকায় রূপান্তর করে ফেলতে পারে তাকে কারেন্ট অ্যাসেট বলে। আর ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পত্তি হলো ওই সম্পত্তি যা প্রতিষ্ঠান সাধারণত বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে না, অর্থাৎ যে সকল সম্পত্তি সাধারণত ক্যাশ টাকায় রূপান্তর করার প্রশ্নই ওঠে না। উদাহরণস্বরূপ যেমন একটি প্রতিষ্ঠান ব্যবসা স্টার্ট করার জন্য একটি জমি ক্রয় করলো, একটি বিল্ডিং দাঁড় করালো। সেই যে জমি এবং ল্যান্ড এবং বিল্ডিং তৈরির পারপাজে তারা 10 লক্ষ টাকা খরচ করলো, এটা কিন্তু তারা সাধারণত বিক্রি করবে না, বিক্রয়ের উদ্দেশ্যে এটা তারা তৈরি করেনি, পারচেস করেনি। কাজে এটাই স্থায়ী সম্পদ। সো আসলে শুরুতে যে সম্পত্তিটা রয়েছে ইনভেন্টরি, যার বাংলা অর্থ হলো মজুত পণ্য। একটা প্রতিষ্ঠানের গোডাউনে যে মজুত পণ্য থাকে এটি অবশ্যই 1 বছরের মধ্যে বিক্রি করা সম্ভব এবং বিক্রি করার উদ্দেশ্যে এটি রাখা আছে, কাজেই এটি একটি চলতি সম্পদ। ক্যাশ টাকা ক্যাশ বক্সে যেটি আছে এটিও চলতি সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল, যার বাংলা অর্থ হলো দেনাদার বা প্রাপ্য হিসাব, অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয়ের ফলে আমাদের প্রতিষ্ঠান কাস্টমারের কাছে আমরা টাকা পাবো, এটি আমাদের জন্য সম্পদ এবং এটিও চলতি সম্পদ, কারণ এই টাকা আমরা অবশ্যই 1 বছরের মধ্যে কালেকশন করে ক্যাশ টাকায় কনভার্ট করতে পারবো ইনশাল্লাহ। ব্যাংক ওভারড্রাফট, যার বাংলা অর্থ হলো ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংকে আমাদের কোনো টাকা নেই বরং চলতি হিসাবের এগেনস্টে ব্যাংক থেকে অতিরিক্ত লোন নেওয়া হয়েছে, এটা চলতি দায়। এই কারণে এই দায় আমাকে সাধারণত 1 বছরের মধ্যে পরিশোধ করে দিতে হয়। অ্যাকাউন্টস পেয়েবল, যার বাংলা অর্থ হলো পাওনাদার বা প্রদেয় বিল বা প্রদেয় হিসেব, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি, আমাদেরকে টাকা পরিশোধ করতে হবে। অবশ্যই সেই টাকাটা আমাদেরকে 1 বছরের মধ্যেই পরিশোধ করতে হবে, বিধায় এটি চলতি দায়। প্রিপেড এক্সপেন্স, যার বাংলা অর্থ হলো অগ্রিম খরচ। আমাদের প্রতিষ্ঠান যদি কোনো খরচ অগ্রিম করে থাকে সেটি প্রতিষ্ঠানের সম্পত্তি হয়ে থাকবে। উদাহরণস্বরূপ ব্যবসা করার জন্য আমরা 5 লক্ষ টাকা দিয়ে কোনো একটি শোরুম অ্যাডভান্স করে প্রিপেড এক্সপেন্স দিয়ে অগ্রিম বায়না করে আমরা একটি শোরুম ভাড়া নিলাম। সো এটি আমাদের জন্য সম্পদ। আমরা যখন ব্যবসা গুটিয়ে নিব, ব্যবসাটা রান করব না, তখন ইচ্ছা করলে কিন্তু আমরা এই টাকাটা ফেরত নিতে পারবো। অ্যাক্রুড স্যালারিজ, যার বাংলা অর্থ হলো বকেয়া বেতন। শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হয়নি, বকেয়া আছে। অবশ্যই শ্রমিকদের বেতন 1 মাস, 2 মাস, 3 মাস, উই মাস্ট হ্যাভ টু পে দ্য স্যালারি উইদিন 1 ইয়ার। অবশ্যই টাকাটা 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, বিধায় এটি চলতি দায়। আমি আশা করি বোঝাতে পেরেছি। এখানে যে সম্পত্তি এবং দায়গুলো আছে তার সবই
চলতি সম্পদ এবং চলতি দায় লেখা আছে, এখানে কোনো স্থায়ী সম্পত্তি আমরা পাইনি, স্থায়ী দায়ও আমরা পাই নাই। ডিউরিং দ্য ইয়ার, সারা বছর ধরে সেলস ওয়ার টাকা 8 লক্ষ। এই প্রতিষ্ঠান 8 লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি করেছে পুরো 1 বছরে, এবং পারচেস করেছিল 4.5 লক্ষ টাকার প্রোডাক্ট। ডিটারমাইন দ্য ফলোইং রেশিওস, আমাদের নিচে রেশিও গুলো ক্যালকুলেশন করতে হবে। 1 নাম্বার দেখো, আসলে রেশিও থেকে বেসিক্যালি 10টা ফর্মুলা আমরা শিখবো। 10 ধরনের অঙ্ক আমরা যদি পারি তাহলে এই 3টা ইয়ারের সকল রেশিওর প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করতে পারবো। সো আমি আজকে 5টি সূত্র দেখাচ্ছি, পরের অঙ্কে আরো 2-3টা সূত্র আসবে ইনশাল্লাহ। এভাবে 5টি অঙ্ক সমাধানের মধ্য দিয়ে 10টি সূত্র তোমরা পেয়ে যাবে। সো শুরুতেই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ইজ কারেন্ট রেশিও। সো আমরা কারেন্ট রেশিওটা সমাধান করে দিচ্ছি। 1 নাম্বার রিকোয়ারমেন্ট, হোয়াইট বোর্ডে দেখো। কারেন্ট রেশিও যার বাংলা হলো চলতি অনুপাত। এটা সূত্র হলো কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করতে হবে। চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, কারেন্ট লায়াবিলিটিস। যেটি করতে হবে পরীক্ষায় সেটি হলো যতগুলো চলতি সম্পদ আছে সেগুলো যোগ করব এবং চলতি দায়গুলো যোগ করে ভাগ করলে উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি। সো কারেন্ট অ্যাসেট কোনটা কোনটা আছে আমরা একটু দেখি। দেখো একই সাথে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কারেন্ট অ্যাসেট হিসেবে যেটি আছে সেটি হলো, পরীক্ষার বিধিটা হলো টাইটেলগুলো এভাবে লিখতে হবে, যেমন এখানে ইনভেন্টরি, মজুত পণ্য চলতি সম্পদ, ক্যাশ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল, আমি একটু সংক্ষেপে লিখলাম, রিসিভেবলকে আর দ্বারা প্রকাশ করলাম। তারপর আছে ব্যাংক ওভারড্রাফট, এটা কিন্তু চলতি দায়, আমি নিচে লিখছি দেখো, ব্যাংক ওভারড্রাফট। তোমরা জানো ওভারড্রাফটকে সংক্ষেপে ওডি লেখা হয়। প্লাস এরপরে যে আইটেম আছে সেটি হলো প্রিপেড অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, অর্থাৎ এটা আমাদের চলতি দায়, আমাদেরকে টাকা পে করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল। আর দুটো আইটেম আছে দেখো, একটি প্রিপেড এক্সপেন্স, অগ্রিম খরচ, এটি কিন্তু সম্পদ, আমরা অগ্রিম খরচটা করেছি, প্রিপেইড এক্সপেন্স, আমি একটু সংক্ষেপে লিখলাম। প্লাস আরেকটি আইটেম আছে দেখো, অ্যাক্রুড স্যালারিস, বকেয়া বেতন, এটি কিন্তু চলতি দায়, এটা সম্পদ নয়, প্রিপেড এক্সপেন্স। এর পরেরটা ছিল অ্যাক্রুড স্যালারিস। অ্যাক্রুড শব্দের অর্থ হলো বকেয়া, স্যালারিস মানে বেতন, হ্যাঁ, অ্যাক্রুড স্যালারিস বকেয়া বেতন, এই যে সংক্ষেপে লিখে দিলাম। এবার ঠিক এভাবে লেখার পরে পরীক্ষায় আইটেমগুলোর এগেনস্টে টাকার পরিমাণটা লিখতে হবে। সো আমি লিখে দেখাচ্ছি, ইনভেন্টরি আছে 1,50,000 টাকার মজুত পণ্য, ক্যাশ টাকা আছে আমাদের হাতে 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, স্ক্রিনে দেখা যাচ্ছে দেখো, প্রিপেড এক্সপেন্স আছে 10,000 টাকা। একইভাবে ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংকে টাকা নেই, ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে 15,000 টাকা। এরপরে আছে অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার 40,000, প্লাস অ্যাক্রুড স্যালারিস নামে আরেকটি দায় আছে, বকেয়া বেতন 20,000 টাকা। তাহলে এই সম্পদ থেকে দায় ভাগ করলে যেটি পাচ্ছি তার নাম হলো কারেন্ট রেশিও। মনে রাখতে হবে 4টা ডিপার্টমেন্টের রেশিও থেকে যে 5টি প্রশ্ন পড়বে সেখানে কারেন্ট রেশিও এবং এসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও এটা অবশ্যই পরীক্ষায় পড়বে। সেই দুইটা রিকোয়ারমেন্ট আমাদেরকে ভালো করে শিখতে হবে। 1,50,000 আর 50, 2,10,000 আর 20, 2,30,000 উপরে যোগ করলে আমরা এটাকে ভাগ করব, 2,30,000 ভাগ 40, 60 আর 15, 75,000 টাকা। সে তোমরা নিঃসন্দেহে পরীক্ষার হলে 230কে 75 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করে দেখবে, যেমনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো। দেখো একটি ক্যালকুলেটর তোমরা দেখতে পাচ্ছ আশা করি। দেখো 230 ভাগ 75, তাহলে 3.06 এসছে দেখো, 3.06। আমরা জানি অনুপাতের ক্ষেত্রে এই যে কারেন্ট অ্যাসেট যেটা উপরের যেটি আছে সেটি কিন্তু ক্যালকুলেটেড হয়, 1:1 লিখতে হবে। হ্যাঁ, এটার মূল ব্যাখ্যাটা হলো 1 টাকা দায় পরিশোধ করার জন্য প্রতিষ্ঠানে চলতি সম্পত্তি ধরে রাখা আছে 3 টাকা 6 পয়সা। এবার ইফ ইউ হ্যাভ টু রাইট ডাউন কমেন্টস
পরীক্ষায় যদি কমেন্ট জানতে চাওয়া হয় তাহলে কিন্তু তোমাকে কমেন্ট লিখে দেখাতে হবে। 1 টাকা দায় পরিশোধ করার জন্য এই প্রতিষ্ঠানে চলতি সম্পত্তি ধরে রাখা আছে 3 টাকা 6 পয়সা। আমরা জানি কারেন্ট রেশিও এর আদর্শ মান হলো 2:1, যার ব্যাখ্যা হলো প্রতি 1 টাকা দায় পরিশোধ করার জন্য একটা প্রতিষ্ঠান 2 টাকা ধরে রাখতে পারবে, কিন্তু এই প্রতিষ্ঠান 3 টাকা 6 পয়সা ধরে রাখছে, এটা ভালো নয়। কারণ বিষয়টা এমন, 1 কোটি টাকা দেনা পরিশোধ করার জন্য একটা প্রতিষ্ঠান সর্বোচ্চ কারেন্ট অ্যাসেট ধরে রাখতে পারবে 2 কোটি টাকা, কিন্তু এই প্রতিষ্ঠান যেহেতু 1 কোটি দায় পরিশোধ করার জন্য 3,06,000 টাকা ধরে রাখছে, দিস ইজ নট গুড। এই প্রতিষ্ঠানের এটা ব্যবস্থাপনার অদক্ষতাকে নির্দেশ করে। সো ইফ উড লাইক টু রাইট ডাউন কমেন্টটা কিভাবে লিখবে আমি একটু লিখে দেখাচ্ছি। দেখো, তোমাদের বেটারমেন্টের জন্য আমি একটা কমেন্ট লিখে রেখেছি, সবগুলো এভাবেই লিখতে পারবে। সাপোজ কারেন্ট রেশিওর কমেন্টটা তোমরা লিখতে চাচ্ছ, এই কথাটা তোমরা লিখবে, যে ভাষাটা আমি লিখছি। দেখো, দ্য কারেন্ট রেশিও লিখতে হবে, কারেন্ট রেশিও অফ দিস অর্গানাইজেশন, এই প্রতিষ্ঠানের আমরা যেটা ক্যালকুলেশন করলাম তার কারেন্ট রেশিও আমাদের কত বের হয়েছে দেখো, 3.06:1। এখানে লিখতে হবে আমাদেরকে 3.06:1। এখন তোমাদেরকে বলতে হবে এটি হোয়েদার দিস ইজ গুড অর ব্যাড, হুইচ ইন্ডিকেটস, যা নির্দেশ করে দ্য ইনএফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার অদক্ষতা। তোমাদের দুটো বিষয়ে কমেন্ট করতে হবে, হুইচ ইন্ডিকেটস এফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার দক্ষতাকে নির্দেশ করে নাকি অদক্ষতাকে। স্বাভাবিকভাবেই যদি 2:1 যে আদর্শ মানটা আছে কারেন্ট রেশিও, এই আদর্শ মানের কাছাকাছি যদি থাকে তখন এখানে লিখবে এফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট। আর যদি বিশাল গ্যাপ হয়ে যায়, যেমন এখানে গ্যাপ হয়েছে, কাজে এখানে লিখেছি আমরা ইনএফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট, যা ব্যবস্থাপনার অদক্ষতাকে নির্দেশ করে। বিকজ দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু অফ কারেন্ট রেশিও, কারণ তোমরা লিখবে কারেন্ট হলো, কারেন্ট রেশিও এর আদর্শ মান হলো দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু অফ কারেন্ট রেশিও চলতি অনুপাতের আদর্শ মান কত বলো, ইজ 2:1। 2:1। সো আমি এক একটা দেখো এক এক ভাবে ব্যাখ্যা লিখে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান বি এক্সপার্ট। তো আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা হলো অ্যাসিড টেস্ট রেশিও, যেটাকে বাংলায় বলা হয় তড়িৎ অনুপাত বা কুইক রেশিও। তো শুরুতে সূত্রটা আমরা একটু দেখে নিই হোয়াইট বোর্ডে সবাই। অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও, ঠিক এই অঙ্কটা আমরা যেভাবে সমাধান করলাম, কুইক অ্যাসিডকে কুইক লায়াবিলিটিস দিয়ে ভাগ করলে আমরা কিন্তু কুইক রেশিওটা পেয়ে যাচ্ছি, কুইক অ্যাসিড ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটিস। দেখো সবাই, তাহলে অ্যাসিড টেস্ট রেশিও তড়িৎ অনুপাতের আরেকটি নাম হলো কুইক রেশিও, যে কোনো নামেই থাকুক না কেন, সূত্র হলো কুইক অ্যাসিড ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটিস। কুইক অ্যাসেট শব্দের অর্থ হলো তড়িৎ সম্পদ, অর্থাৎ যে সম্পত্তিগুলো ইচ্ছা করা মাত্রই ক্যাশ টাকায় রূপান্তর করা যায়, মানে চাওয়া মাত্রই, এটার জন্য 1 বছর সময় না, যখনই চাচ্ছ চাওয়া মাত্রই উইদিন ভেরি শর্ট টাইম, হ্যাঁ, যেটিকে আমরা ক্যাশ টাকায় কনভার্ট করতে পারি তাকে কারেন্ট কুইক অ্যাসেট বলা হয়। আর কুইক লায়াবিলিটিস, যে দায় আমাকে চাওয়া মাত্রই পরিশোধ করে দিতে হবে, তাকে কুইক লায়াবিলিটিস বলা হয়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হলো, কারেন্ট অ্যাসেট হলো সেই সকল সম্পদ যা 1 বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তর করতে হয়, আর কুইক অ্যাসেট হলো চাওয়া মাত্রই যাকে নগদ টাকায় রূপান্তর করা যায়। সবসময় মনে রাখবে, সকল চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট গুলোই কুইক অ্যাসেট, শুধুমাত্র 2টা আইটেম ব্যতীত। আমি বারবার সতর্ক করে দিব, একটি হলো ইনভেন্টরি বা মজুত পণ্য, যা ইচ্ছা করলেই ক্যাশ টাকায় রূপান্তর করা যায় না। আরেকটি হলো প্রিপেড এক্সপেন্স, অগ্রিম খরচ, যা অগ্রিম খরচ করে রেখেছে, ইচ্ছা করলেই চাওয়া মাত্র এই টাকা পাওয়া সম্ভব নয়। প্রশ্ন হলো, সকল কারেন্ট অ্যাসেটে কুইক অ্যাসেট এই দুইটা ব্যতীত কেন? কারণ ইনভেন্টরি হলো গোডাউনে রক্ষিত মজুত পণ্য, আমরা ইচ্ছা করলেই যে ক্যাশ টাকায় রূপান্তর করতে পারবো তা কিন্তু সবসময় হবে না, কারণ আমাদের প্রোডাক্ট বিক্রি নাও হতে পারে। আবার আমরা যদি পুশ করে বাকিতে বিক্রি করি, টাকা কালেকশন করতে ডিলে হতে পারে, কোনো কোনো দেনাদার সময় মতো টাকা দিচ্ছে বা নাও দিতে পারে। যেহেতু এই স্টেজের মধ্যে দুটি স্টেজ বা ধাপ জড়িত আছে, কাজে এটিকে কুইক অ্যাসেট বলা যাবে না। একইভাবে প্রিপেড এক্সপেন্স হলো অগ্রিম খরচ, টাকা যদি কাউকে অ্যাডভান্স দেওয়া হয়, সে কিন্তু, আমি যদি অগ্রিম বাড়ি ভাড়া নিই বায়না করে অগ্রিম,
এবং সেই বাসা যদি আমি ছেড়েও দিই, আমি ইচ্ছা করলেই তাৎক্ষণিকভাবে ক্যাশ টাকা ফেরত নাও পেতে পারি, সময় লাগতে পারে টাকাটা রিটার্ন নিতে। এন্ড দ্যাটস ওয়াই এই দুটোতে যেহেতু ডিলে প্রসিডিউর আছে, এই দুটোকে কুইক অ্যাসেট বলা যাবে। তাহলে সংক্ষেপে মনে রাখবে, সকল কারেন্ট অ্যাসেটে কুইক অ্যাসেট দুইটা আইটেম ব্যতীত। কাজে আমরা যখন পরীক্ষায় লিখবো কুইক অ্যাসেট লেখার সময় সতর্ক থাকবো, সকল কারেন্ট অ্যাসেটই লিখবো দুইটা ব্যতীত। ইনভেন্টরি লেখা যাবে না। ক্যাশ টাকা তো ক্যাশ বক্সে আছে। অ্যাকাউন্ট রিসিভেবল, এটিও চাওয়া মাত্রই ক্যাশ টাকায় কনভার্ট করা সম্ভব। প্লাস আর আছে কিনা দেখো, আর নেই। এরপরে প্রিপেড এক্সপেন্স, সেটাও কুইক অ্যাসেট হিসেবে কনভার্ট করা যাবে না। তাহলে ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স ব্যতীত আর যে দুইটা আইটেম ছিল, সেই দুইটা আইটেম আমি লিখেছি, ক্যাশ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল। আবার চলতি দায়, সকল কারেন্ট লায়াবিলিটিস কে কুইক লায়াবিলিটিস বলা যায়, একটা দায় ব্যতীত। আসলে চাওয়া মাত্রই সকল দায়, যে দায় পরিশোধ করতে হয় তাকে কুইক লায়াবিলিটিস বলে। কিন্তু একটা দায় আমরা চাওয়া মাত্রই পরিশোধ না করলেও কোনো অসুবিধা নেই, সেটির নাম হলো ব্যাংক ওভারড্রাফট। কারণ ব্যাংক বলছে আমি চাওয়া মাত্রই যদি না দিতে পারেন কোনো অসুবিধা নেই, আপনি একটু সময় নিয়ে পে করতে পারবেন। কাজে এই দায়টাকে কুইক লায়াবিলিটিস বলা যাচ্ছে না। সো এটা বাদে আর কোনটা আছে দেখো, অ্যাকাউন্টস পেয়েবল আছে। পাওনাদার যারা আমাদের কাছে টাকা পায়, চাওয়া মাত্রই আমাদেরকে টাকা পরিশোধ করে দিতে হবে। আরেকটি ছিল অ্যাক্রুড স্যালারিস, বকেয়া বেতন। শ্রমিককে টাকা চাওয়া মাত্রই আমাদেরকে পরিশোধ করে দিতে হবে। সো এই দুইটা আইটেমকে আমরা বলছি কুইক লায়াবিলিটিস। জাস্ট এই দুইটা যোগ করে নিলে উত্তরটা হয়ে যাচ্ছে। দেখো, ক্যাশ টাকা 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, অ্যাকাউন্টস পেয়েবল আছে দেখো 40,000, এবং অ্যাক্রুড স্যালারিজ 20,000। 40,000 প্লাস 20,000, তাহলে উপরে হলো 70,000, নিচে 60,000। সম্ভবত 60কে 70 দিয়ে ভাগ করলে দেখো 1.33 আসতে পারে, is to 1। আই এম গেসিং সো। আমরা একটু প্রুভ করে দেখি। 7/6, 7/6, নাকি ভুল হলো? 1 দুঃখিত, 1.167, 1.166 বারবার আসছে। আমরা জানি দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট দুইটা, 3 নাম্বারটা বাদ দেওয়ার ক্ষেত্রে রুলস হলো 3 নাম্বারটা যদি 5 কিংবা 5-এর অধিক হয়, বাম পাশের সাথে এক যোগ করে নিতে হয়। তাহলে এটার ব্যাখ্যাটা হলো, 1 টাকা দায় পরিশোধ করার জন্য, তড়িৎ দায় পরিশোধ করার জন্য 1 টাকা 17 পয়সা তড়িৎ সম্পত্তি ধরে রাখা আছে। আমরা জানি আদর্শ মান, কুইক রেশিওর আদর্শ মান হলো 1:1। আদর্শ মান, যে আদর্শ মান মানে একটি প্রতিষ্ঠানের জন্য ভালো কোনটা, 1 টাকা দায় পরিশোধ করার জন্য ম্যানেজার সবসময় 1 টাকা ধরে রাখবে, কিন্তু এই প্রতিষ্ঠান 1 টাকা দায় পরিশোধ করার জন্য 1 টাকা 17 পয়সা ধরে রাখছে। এটিকে একবারে খারাপ বলা যাচ্ছে না, দিস ইজ অলমোস্ট ওকে। সবসময় যে স্ট্যান্ডার্ড রেশিও যেটা আছে সেটা মিলে যাবে তা নয়, তার কাছাকাছি যদি থাকে এটাকে আমরা ওকে বলবো। সেটা ব্যাখ্যাটা কি লিখবে আমি ঠিক একটু পড়ে শোনাচ্ছি, আবার তোমরা যদি লিখে দেখাতে বলো, লিখে দেখানো যাচ্ছে দেখো। ঠিক এই ব্যাখ্যাটাই আমি এখানে কপি করে পেস্ট করে নিচ্ছি। দেখো, লিখতে হবে, দ্য কুইক রেশিও অফ দিস অর্গানাইজেশন, এই প্রতিষ্ঠানের কুইক রেশিও হয়েছে আমাদের 1 টাকা 17 পয়সা, 1.67। 1 টাকা 17 পয়সা is to 1, হুইচ ইন্ডিকেটস, যা নির্দেশ করে। এখন কিন্তু ব্যবস্থাপনা দক্ষ, নট ইনএফিসিয়েন্ট। হুইচ ইন্ডিকেটস, যা নির্দেশ করে, ইনএফিসিয়েন্সি না লিখে ইনটা কেটে দিতে হবে, ইনএফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট, যা ব্যবস্থাপনার দক্ষতাকে নির্দেশ করে। বিকজ দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু অফ কুইক রেশিও, কারণ কুইক রেশিও এর আদর্শ মান 1:1। আমাদের হয়েছে 1 টাকা 67, 1 টাকা দুঃখিত, 1 টাকা 17 পয়সা হয়েছিল আমাদের, 1 টাকা 17 পয়সা is to 1। যেহেতু এটা কাছাকাছি, কিন্তু 1 টাকা 67 পয়সা হলে এটাকে আমরা ইনএফিসিয়েন্সি বলতাম, কারণ তখন অনেক গ্যাপ। বিষয়টা কেমন, 1 টাকা তড়িৎ দায় পরিশোধ করার জন্য 1 টাকা 67 পয়সা, তার মানে আমরা যদি রিয়েল এক্সাম্পল দিয়ে দেখাতে চাই, বিষয়টা এমন হবে যে 100 কোটি টাকা দায় পরিশোধ করার জন্য 100 কোটি টাকা ধরে রাখার কথা, কিন্তু যদি 1 টাকা 67 হতো, এটাকে আমরা খারাপ বলতাম, কারণ তখন 107 কোটি দায় পরিশোধ করার জন্য 100 কোটি 67 লক্ষ টাকা ধরে রাখা হয়েছে, তখন এটাকে আমরা খারাপ হিসেবে কনসিডার করতাম। যাক, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। সব থেকে ইম্পর্টেন্ট রেশিওর পরেরটা দেখো, ইনভেন্টরি টার্ন ওভার রেশিও, যার বাংলা ইনভেন্টরি মানে মজুদ, টার্ন ওভার মানে আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত। অ্যাকচুয়াল ব্যাখ্যা হলো, একটা নির্দিষ্ট অর্থ বছরে একটা প্রতিষ্ঠান তাদের গোডাউনে রক্ষিত মজুদ পণ্য কতবার বিক্রি করবে। এটার আদর্শ মানটা গত বছর ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছিল।
ইনভেন্টরি টার্নওভার রেশিওর আদর্শ মান হলো 4 to 6 টাইমস। মানে একটা প্রতিষ্ঠান যদি 4 থেকে 6 বার তাদের গুদামের মজুত পণ্য বিক্রি করে, ওই প্রতিষ্ঠান ভালো বলে ধরে নিতে হবে। সো আমরা চলে যাচ্ছি শুরুতে, সূত্রগুলো বুঝতে হবে আমাদেরকে। এটা সব থেকে ইম্পর্টেন্ট এবং একটি ক্রিটিক্যাল অনেকের জন্য। ইনভেন্টরি টার্নওভার রেশিও, যার বাংলা আমরা বলছি মজুদ আবর্তন অনুপাত। ভালো করে বুঝে নিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও মজুদ আবর্তন অনুপাতের সূত্রটা আমি একটু নিচে লিখলাম, দেখো। এটা সূত্র হলো কস্ট অফ গুডস সোল্ড, এটা ছাত্ররা ভুল করে, যার বাংলা অর্থ হলো বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ শব্দের অর্থ হলো প্রারম্ভিক এবং সমাপনী মজুদ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই হলো সূত্র। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হলো কস্ট অফ গুডস সোল্ডটা আমরা বের করে নেব। এখন এটি যেটি করতে হবে, সূত্র এখানে লেখা থাকবে, আমরা ক্যালকুলেশনটা একটু দেখবো এভাবে। হিয়ার কস্ট অফ গুডস সোল্ড বের করার একটি সূত্র আছে, রিমেম্বার সব সময় সূত্র অ্যাপ্লাই করেই আমরা অঙ্কটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিক্রিত পণ্যের ব্যয়ের অরিজিনাল সূত্র হলো কস্ট অফ গুডস সোল্ড এর রিয়েল ব্যাখ্যাটা হলো কত টাকার মজুত পণ্য প্রতিষ্ঠান ছেড়ে চলে গেল বা বিক্রি হয়ে গেল। তো প্রশ্ন হলো বিক্রি করার মতো কত টাকার ছিল সেটি জানতে হবে, তারপর অবিকৃত আছে কত টাকা সেটা বাদ দিলে বোঝা যাবে প্রতিষ্ঠান ছেড়ে বিক্রি হয়ে গেল কত টাকার মজুত পণ্য। কাজে এটা রিয়েল সূত্র হলো ওপেনিং ইনভেন্টরি। আমি সংক্ষেপে লিখছি, দেখো, ওপেনিং ওতে ওপেনিং ইনভেন্টরি, যার বাংলা হলো প্রারম্ভিক মজুত পণ্য। অর্থাৎ আমি জানুয়ারি মাসের 1 তারিখে যদি দায়িত্ব গ্রহণ করি, জানুয়ারি মাসের 1 তারিখে গোডাউনে কত টাকার মজুত পণ্য ছিল সেটা আগে নিশ্চিত হতে হবে। প্লাস পারচেস, আমি নতুন করে কি পরিমাণ ক্রয় করলাম, মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। সিতে ক্লোজিং, আইতে ইনভেন্টরি। সূত্রটা ভালো করে সবাই বলছে। ওপেনিং ইনভেন্টরি মানে প্রারম্ভিক মজুত পণ্য, প্লাস পারচেস মানে আমি আরো নতুন করে ক্রয় করলাম, মাইনাস ক্লোজিং ইনভেন্টরি মানে যেটা অবিকৃত থেকে গেল। বিষয়টা এমন যে, মনে করো ওপেনিং ইনভেন্টরি আমি ম্যানেজার হিসেবে দায়িত্ব নিলাম 1 তারিখে, যে প্রতিষ্ঠানের আমাকে 1 লক্ষ টাকার মজুত পণ্য দেওয়া হলো। আমি আবার ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়ে সারা বছর ধরে আরো 2 লক্ষ টাকার মজুত পণ্য ক্রয় করলাম। তাহলে বিক্রি করার মতো মজুত প্রোডাক্ট হলো 3 লাখ টাকার। কিন্তু বছর শেষ হয়ে গেল 31শে ডিসেম্বর তারিখে, দেখা গেল গোডাউনে এখনো 50,000 টাকার অবিকৃত মজুত পণ্য আছে। তাহলে বোঝা গেল 2.5 লক্ষ টাকার মজুত পণ্য প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে। এই যে পরিমাণ, যে যত টাকার প্রোডাক্ট একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠান ত্যাগ করে চলে যায়, তাকে বিক্রিত পণ্যের ব্যয় বা ইংলিশে কস্ট অফ গুডস সোল্ড বলে। সো এটা আমরা এখন ক্যালকুলেশন করে দেখবো এই প্রতিষ্ঠানে আসলে ওপেনিং ইনভেন্টরি আদৌ আছে কিনা। আমরা যে অঙ্কটা করাচ্ছিলাম সেখানে একটু দেখো, এখানে একটা ইনভেন্টরি আছে। প্রশ্ন হলো এটা ওপেনিং নাকি ক্লোজিং। আমি শুরুতেই বলেছিলাম রেশিওতে যে ব্যালেন্স শিটটা স্টেটমেন্টটা দেওয়া থাকবে, এটি সবসময় ক্লোজিংটা দেওয়া থাকবে বছরের শেষ তারিখে। ওপেনিং যদি থাকতে হয় তাহলে পরে লেখা থাকবে, বাট এখানে লেখা নেই। এখানে শুধু লেখা আছে বিক্রি করা হয়েছে 8 লাখ টাকার প্রোডাক্ট সারা বছরে, আর সারা বছর ধরে ম্যানেজার ক্রয় করেছিল 4.5 লক্ষ টাকার ইনভেন্টরি। পার্সেস ওয়েট টাকা 4,50,000। যেটা ক্রয় করা হয়েছে, ক্রয় করা মাত্রই তা গোডাউনে মজুত পণ্য বৃদ্ধি করে দিয়েছে। ওকে, সো তাহলে এখানে ওপেনিং নেই, কিন্তু পার্সেস আছে 4.5 লক্ষ টাকা। আমি লিখে দেখাচ্ছি, দেখো। ওপেনিং ইনভেন্টরি 0 টাকা, প্রারম্ভিক কোনো মজুত পণ্য ছিল না। ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়ে আমি 4.5 লক্ষ টাকার মজুত পণ্য পার্সেস করলাম। ক্লোজিং ইনভেন্টরি, সারা বছর আমি ব্যবসা করে দেখলাম গোডাউনে এখনো ক্লোজিং ইনভেন্টরি অর্থাৎ সমাপনী মজুত পণ্য আছে কত টাকার, 1,50,000 টাকা। 4,50,000 থেকে 1,50,000 বাদ দিলে তাহলে কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে এই বছরে প্রোডাক্ট বিক্রি করা হয়েছে 3 লক্ষ টাকার। এবার এই যে সূত্রটা লিখেছি আমি, এখানে আমি লিখছি, দেখো, উপরে কস্ট অফ গুডস সোল্ড 3 লক্ষ টাকা। এটাকে আমরা ভাগ করব অ্যাভারেজ ইনভেন্টরি দিয়ে। ইনভেন্টরি টার্নওভার সিস্টেমের মধ্যে ইনভেন্টরিটা লেখা আছে, ইনভেন্টরিটা নিচে চলে আসবে। অ্যাভারেজ শব্দের অর্থ হলো ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু বেশিরভাগ অঙ্কে যেটি দেখা যায়, ওপেনিং আর ক্লোজিং দুইটা ইনভেন্টরি থাকে না, যে কোনো একটা, ক্লোজিংটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তো যখন একটা ইনভেন্টরি থাকবে তখন ওইটাকেই অ্যাভারেজ ইনভেন্টরি ভেবে নিতে হবে, তখন আর 2 দিয়ে ভাগ করা যাবে না। সো এখানে ও ক্লোজিং ইনভেন্টরি ছিল 1,50,000 টাকার। আমি আবার বলছি, অ্যাভারেজ ইনভেন্টরি মানে হলো
গড় মজুত পণ্য, ওপেনিং আর ক্লোজিং দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা অ্যাকচুয়াল নিয়ম। কিন্তু বেশিরভাগ অঙ্কে যেহেতু একটা ইনভেন্টরি থাকে, সেটাকে অ্যাভারেজ ভেবে পরীক্ষায় ক্যালকুলেশন করতে হবে। সো এখন এই দেখো, আমি এই 1.5 লক্ষকে 3 লক্ষকে 1.5 লক্ষ দিয়ে ভাগ করলে আমাদের আসছে 2। এবার কিন্তু 2:1 লেখা যাবে না, মনে রাখতে হবে পরীক্ষায় যে সকল প্রশ্নটা এমন হয় টার্ন ওভার কথাটা লেখা থাকে। আমি আবার বলছি, টার্ন ওভার, ইনভেন্টরি টার্ন ওভার রেশিও, যার বাংলা হলো মজুদ আবর্তন অনুপাত, মানে মজুদ পণ্য কতবার বিক্রি করা হলো। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও, যার বাংলা হলো দেনাদার আবর্তন অনুপাত, দেনাদারের কাছ থেকে বছরে কতবার টাকা কালেকশন করা হলো, কতবার। অ্যাকাউন্টস পেয়েবল টার্ন ওভার রেশিও, 1 বছরে পাওনাদারকে কতবার টাকা পরিশোধ করা হলো, তাহলে কতবার। কাজে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি প্রশ্নে টার্ন ওভার শব্দটা লেখা থাকে, তখন উত্তরে বার কথাটা লিখতে হয়। বাংলায়, ইংলিশে বলা হয় টাইমস, 2 টাইমস, 2 বার। এখন আমরা জানি একটি প্রতিষ্ঠানের কমপক্ষে যদি 4 থেকে 6 বার প্রোডাক্ট 1 বছরে বিক্রি করে, ওই প্রতিষ্ঠানকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে থাকি। দো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য অর্গানাইজেশন, প্রতিষ্ঠানের সাইজের উপর নির্ভর করে। তারপরে আদর্শ মান ন্যাশনাল ইউনিভার্সিটিতে গত পরীক্ষায় জানতে চেয়েছিল, উত্তরটা হয়েছিল 4 থেকে 6 বার। কাজে এটা ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটা কিভাবে লিখতে হবে দেখো, আই এম হেল্পিং ইউ টু রাইট ডাউন। লিখতে হবে, দ্য ইনভেন্টরি টার্ন ওভার রেশিও অফ দিস অর্গানাইজেশন, এই প্রতিষ্ঠানের মজুদ আবর্তন অনুপাত হয়েছে 2 টাইমস, মানে 2 বার। অর্থাৎ গোডাউন থেকে মজুদ পণ্য বিক্রি করা হয়েছে বছরে অনলি 2 বার। স্বাভাবিকভাবে বুঝতে পারছো, হুইট ইন্ডিকেট, যা নির্দেশ করে ইনএফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা অদক্ষ, ম্যানেজার নট এফিসিয়েন্ট, সে প্রপারলি সেল করতে পারেনি। বিকজ দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু অফ ইনভেন্টরি টার্ন ওভার রেশিও ইজ 4 to 6 টাইমস। কারণ একটা প্রতিষ্ঠানের আদর্শ মান হলো মজুত আবর্তন অনুপাত হতে হবে মিনিমাম 4 থেকে 6 বার। আমরা খুব কুইক ক্যালকুলেশনে যাব। পরের 2টা রেশিও ধৈর্য সহকারে তোমরা শুনে সূত্রগুলো মুখস্থ করবে, এবং আমি কি বলছি তা বোঝার চেষ্টা করবে। বিষয়গুলো সহজ, মনোযোগ যদি দিয়ে থাকো। পরে 4 নম্বর রিকোয়ারমেন্ট যেটি দেখতে পাচ্ছ, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও মনে রাখবে, সূত্র মূল অঙ্কের মধ্যেই লেখা আছে। অ্যাকাউন্ট রিসিভেবল, আমি রিসিভেবলটা সবসময় একটু সংক্ষেপে লিখলাম, টার্ন ওভার রেশিও, যার বাংলা হলো দেনাদার আবর্তন অনুপাত। এই সূত্রটা মুখস্থ করার কিছু নাই, এই মূল প্রশ্নের মধ্যেই সূত্রটা নিহিত থাকে, শুধু বুঝে নিতে হয়। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও, প্রশ্ন হলো অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার সৃষ্টি হয় কিভাবে। আমরা জানি শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রি করার ফলে দেনাদার সৃষ্টি হয়। কাজে ওই কথাটা উপরে লিখতে হবে, বাকিতে বিক্রয়, ক্রেডিট সেলস। বাকিতে বিক্রয়ের ইংলিশ হলো ক্রেডিট সেলস। এটাকে ভাগ করতে হবে এই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। যেখানেই টার্ন ওভার থাকবে সেখানে মনে রাখবে অ্যাভারেজ শব্দটা চলে আসবে। অ্যাভারেজ ইনভেন্টরি হয়েছিল আগে, এখন অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। গড় দেনাদার, হ্যাঁ, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। যেখানে অ্যাভারেজ থাকবে সেখানেই ব্যাখ্যা হলো ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। মনে রাখবে যেখানেই সূত্রে অ্যাভারেজ শব্দটা থাকবে, সেখানে প্রারম্ভিক এবং সমাপনী দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। অর্থাৎ বছরের শুরুতে কত টাকা অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ ছিল এবং বছরের শেষে কত টাকা আছে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু আগেই বলেছি, বেশিরভাগ অঙ্কে শুধু ক্লোজিংটা থাকে, প্রারম্ভিকটা যেহেতু থাকে না, কাজে তখন আর 2 দিয়ে ভাগ করতে হয় না। কাজে আমাদেরকে দেখতে হবে এই অঙ্কে ক্রেডিট সেলস কত টাকার আছে। একটু খেয়াল করো, ডিউরিং দ্য ইয়ার, সারা বছর ধরে সেলস ওয়ার টাকা 8 লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি করা হয়েছে। একজন ছাত্র প্রশ্ন করেছিল, স্যার এটা বাকিতে না নগদে, তা তো লেখা নেই। কিন্তু যেহেতু এই প্রশ্ন সলিউশন করতে যে আমার ক্রেডিট সেলস দরকার, ধরে নিতে হবে এটাই ক্রেডিট সেলস, অর্থাৎ বাকিতে বিক্রি করা হয়েছে 8 লক্ষ টাকার প্রোডাক্ট। আর অ্যাকাউন্ট রিসিভেবল এই প্রশ্নে আছে, ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল আছে 50,000। সাধারণত সাধারণত যদি ওপেনিংটা থাকে কোনো প্রশ্নে, তাহলে নিচে ব্যাখ্যা সহকারে লেখা থাকে। তাহলে ক্রেডিট সেলস হলো 8 লাখ, আর অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল সারা বছর সমাপনী ক্লোজ রিসিভেবল আছে 50,000 টাকা। সেটাকে এটা দিয়ে ভাগ করো, 5 একে 5, 5 16 মাসে
তাহলে এক বছরে এই প্রতিষ্ঠান 16 বার দেনাদারের কাছ থেকে টাকা কালেকশন করেছে। এখন তোমাদের বলতে হবে whether the manager is efficient or not, ব্যবস্থাপনা কি দক্ষ নাকি অদক্ষ। মনে রাখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও এর আদর্শ মান হলো 7 to 8 টাইমস। যার ব্যাখ্যা হলো একটা ভালো প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো দেনাদারের কাছ থেকে বছরে কমপক্ষে 7 থেকে 8 বার তারা টাকা কালেকশন করবে। এবং মনে রাখবে একটি প্রতিষ্ঠান যত বেশি দেনাদারের কাছ থেকে টাকা কালেকশন করবে তত ওই প্রতিষ্ঠানটা ভালো। এই প্রতিষ্ঠান যেহেতু 7 থেকে 8 বার তো করেছেই, আরো বেশি করেছে, দ্যাটস ওয়াই দিস অর্গানাইজেশন ইজ রানিং অন স্মুথলি। প্রতিষ্ঠানটা ভালোভাবে চলছে। সো হাউ টু রাইট ডাউন এক্সপ্লেনেশন, ব্যাখ্যাটা কিভাবে লিখবে? ব্যাখ্যাটা আমি জাস্ট আই এম হেল্পিং ইউ টু রাইট ডাউন। ব্যাখ্যা যেভাবে লিখতে হবে আমরা একটা কপি পেস্ট করে লিখে দিচ্ছি। দেখো আমি কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা সিরিয়ালে লিখে গেছি। প্রথমটার 1 নাম্বার, এটা 2, হ্যাঁ এটা 3, এবং সবশেষে এটি 4 নাম্বার। তোমরা একবার রেকর্ডিং শুনবে, তারপরে ব্যাখ্যা বুঝতে না পারলে লিখে নেবে। এখানে লিখতে হবে দ্য অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, অ্যাকাউন্ট receivable turnover ratio of this organization is 16 times. এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও হলো 16 বার, অর্থাৎ এক বছরে দেনাদারের কাছ থেকে 16 বার টাকা কালেকশন করেছে। হুইচ ইন্ডিকেটস, যা নির্দেশ করে এফিসিয়েন্সি অফ দ্য ম্যানেজমেন্ট, অথবা হুইচ ইন্ডিকেটস, যা নির্দেশ করে দ্য অর্গানাইজেশন ইজ রানিং অন স্মুথলি, প্রতিষ্ঠানটা খুব স্মুথলি চলছে। বিকজ, কারণ দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু অফ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও এর আদর্শ মানটা কত বলো? এর আদর্শ মান হলো 7 to 8 টাইমস, 7 to 8 টাইমস। এবং একই সাথে লিখতে হবে দ্য বেটার দ্য অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, যত বেশি হবে দ্য বেটার দ্য অর্গানাইজেশন, তত প্রতিষ্ঠানটা ভালো ধরে নিতে হবে। এরপরে আমাদের আর একটি রিকোয়ারমেন্ট বাকি আছে, আমরা 1 মিনিটে শেষ করব। অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও, অ্যাকাউন্টস পেয়েবল, যার বাংলা হলো পাওনাদার বা প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। অর্থাৎ এক বছরে আমরা পাওনাদারকে কতবার টাকা পরিশোধ করতে হবে আমাদের। এটা মনে রাখবে, যত বেশি পাওনাদারকে আমরা টাকা পরিশোধ করতে পারবো তত বেশি একটি প্রতিষ্ঠান ভালো ধরে নিতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল যদি 7 to 8 টাইমস হয়, অ্যাকাউন্ট পেয়েবলও আমাদেরকে 7 থেকে 8 বারকে স্ট্যান্ডার্ড ধরে নিতে হবে। সো হোয়াটস দিস ফর্মুলা, এটা সূত্রটাকে একটু দেখে নিই আমরা। অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, আগে বলেছি যে আসলে অঙ্কের মধ্যেই এই সূত্রটা লেখা আছে। এখানে রিসিভেবলের পরিবর্তে শুধুমাত্র অ্যাকাউন্টস পেয়েবল, PAYABL, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও মানে পাওনাদার আবর্তন অনুপাত। এখন অ্যাকাউন্টস পেয়েবলটা সৃষ্টি হয় কিভাবে? বাকিতে পণ্য ক্রয় করলে, কাজে এখানে ক্রেডিট সেলস এর পরিবর্তে লিখতে হবে ক্রেডিট পারচেস, ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এর পরিবর্তে অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল। দেখো ক্রেডিট পারচেস মূল অঙ্কে লেখা আছে সারা বছর ধরে পারচেস ওয়ার টাকা 4,50,000, ক্রয় করা হয়েছিল 4.5 লক্ষ টাকা, বাকিতে নাকি নগদে লেখা নেই। অঙ্কে যেহেতু আমার ক্রেডিট পারচেস দরকার, ধরে নিতে হবে এটি ক্রেডিট পারচেস 4.5 লক্ষ টাকা। এভারেজ অ্যাকাউন্ট পেয়েবল মানে গড় পাওনাদার ওপেনিং এবং ক্লোজিং যোগ করে দুটো দিয়ে ভাগ, বাট যেহেতু ওপেনিংটা সাধারণত থাকে না, ক্লোজিং অ্যাকাউন্ট পেয়েবল অঙ্কে লেখা আছে দেখো 40,000 টাকা। জাস্ট এটাকে এটা দিয়ে ভাগ করলে উত্তরটা পেয়ে যাচ্ছে। 4কে 45 দিয়ে ভাগ করো, 4 × 4, 4 × 11 40, 4 × 2 = 8, 11.25 টাইমস। এটিও একই ব্যাখ্যা লিখবে, দিস অর্গানাইজেশন ইজ অলসো রানিং স্মুথলি ধরে নিতে হবে, বিকজ দ্য মোর উই ক্যান পে দ্য অ্যাকাউন্টস, হ্যাঁ, মানি টু আওয়ার অ্যাকাউন্ট হোল্ডার বা অ্যাকাউন্ট পেয়েবল, আমরা যত পাওনাদারের টাকা পে করতে পারবো, দ্য বেটার দ্য অর্গানাইজেশন উইল হ্যাভ টু থিঙ্ক সো, আমাদেরকে ভাবতে হবে এই প্রতিষ্ঠান ততটা ভালো। সো আমার মনে হয় আমরা একটি অঙ্ক স্মুথলি সমাধান করতে পেরেছি। তোমরা আজকে যে ক্লাসটা এপিসোড 1 এটি দেখবে, ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করবে। আমি পরের ভিডিওতে তোমাদের এপিসোড 2, 3, 4 সম্ভবত 4টি ক্লাসের মধ্য দিয়ে পুরো রেশিওটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিবডি।